এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন। দোয়া করা ছাড়া আর কিছু অপশন নাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। দোয়া করেন, সবাই মিলে আমাদের জন্য দোয়া করতে পারেন। সবাই দোয়া করবেন। আমাদের দোয়া দরকার। দোয়া করতে পারি যে যেন আমরা ফর্মে ফেরত আসে। দোয়া করা ছাড়া আর কিছু নেই। সবার কাছ থেকে দোয়া চাইব। দোয়া করেন। আসি ভাই, দোয়া করেন। মায়ের দোয়া আছে, এই মায়ের দোয়া থাকলে কোনো চিন্তা নাই। ক্রিকেট বাংলাদেশের গর্ব, ক্রিকেট বাংলাদেশের অহংকার। তাই তো মানুষ ভালোবেসে ক্রিকেটারদের নাম দিয়েছে বাংলার টাইগার্স। কিন্তু এই টাইগার বিড়ালে রূপান্তরিত হয়েছে। ডারউইনের বিবর্তন তত্ত্ব নিয়ে মানুষের মতভেদ থাকলেও টাইগারদের বাঘ থেকে বিড়ালে রূপান্তরিত হওয়ার ঘটনা কারো কাছে বিতর্কিত নয়। আজকে আমরা কথা বলবো মায়ের দোয়া ক্রিকেট টিম নিয়ে। আচ্ছা, প্রথমে আমরা আসি বাংলাদেশের ক্রিকেটের কিছু ইতিহাস নিয়ে। সালটা 1997, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। তখনকার শর্ত মোতাবেক বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার ফলে পরবর্তী বিশ্বকাপ খেলার অনুমতি পায় এবং বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস লাভ করে। সালটা 2000, তখন বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্য হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং সেই সাথে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে। এখন ক্রিকেটটা কখন থেকে বাংলাদেশে জনপ্রিয় হলো? ক্রিকেটটা জনপ্রিয় হওয়ার পেছনে কিছু কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে, বাংলাদেশে একটা সময় ফুটবল খুবই জনপ্রিয় ছিল। 1990 ওই সময়টাতে ফুটবল খুবই জনপ্রিয় ছিল, কিন্তু ফুটবল তার জনপ্রিয়তা হারাতে থাকে কারণ বাংলাদেশ ফুটবলে বড় কোনো আসরে খেলতে পারে না। তাছাড়াও অলিম্পিকেও বাংলাদেশের তেমন কোনো অ্যাথলেটস যায় না। এর ফলে ক্রিকেটটা একচাটিও আধিপত্য বিস্তার করতে থাকে। বাংলাদেশ সবগুলো ক্রিকেট বিশ্বকাপ খেলতে থাকে। বিশ্ব স্তরে বাংলাদেশ নিজেকে প্রমাণ করার মতো একটা স্টেজ খুঁজে পায়। এজন্য ক্রিকেটটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে থাকে। তাছাড়াও মোহাম্মদ আশরাফুল কিংবা মাশরাফির মতো ক্রিকেটাররা যখন অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকা কিংবা ইন্ডিয়াকে হারায়, তারপর থেকে বাংলাদেশে ক্রিকেটটা সবার বোধগম্য হতে থাকে। তাছাড়াও 2011 সালে বাংলাদেশ যখন বিশ্বকাপ আয়োজন করে, এর ফলে মানুষের কাছে ক্রিকেট অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে। 2012 সালে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলল। মানুষের ইচ্ছার পারদটা তখন, আকাঙ্ক্ষার পারদটা তখন অনেক বেশি ঊর্ধ্বগতিতে যেতে লাগলো। মানুষ ক্রিকেটকে ভালোবাসতে শুরু করলো। তাছাড়াও কিছু ভালো ভালো ক্রিকেটার আসতে শুরু করলো, যেমন তার মধ্যে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সাকিবুল হাসান, মাশরাফি বিন মুর্তজা। এরা বাংলাদেশকে খুব ভালোভাবে সার্ভিস দিতে লাগলো। সালটা 2015, তখন বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে যায়। বাঙালি স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশও একদিন বিশ্ব আসরে বিশ্ব জয় করে ঘরে ফিরবে। সালটা 2017, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে ওঠে। মানুষের আশা এভাবেই বাড়তে থাকে ক্রিকেটারদের প্রতি এবং ক্রিকেটের প্রতি। আর এভাবে 18 কোটি মানুষের আস্থার এবং হৃদয়ের প্রতীক হয়ে ওঠে বাংলাদেশের ক্রিকেট, যার দ্বারা আমরা পৃথিবীতে একটা সম্মানীয় আসন পেতে পারি। ক্রিকেটটা মানুষের দোরগোড়ায় যত বেশি পৌঁছাতে থাকে, তত বেশি লাভবান হতে থাকে বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কারণ এতে বড় বড় কোম্পানিগুলো স্পন্সরশিপে আসতে থাকে এবং সেই সাথে মানুষ ক্রিকেটের প্রতি এত আগ্রহ, ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন বর্তমানে 900 কোটি টাকার বোর্ডে পরিণত হয়েছে। খেলোয়াড়দের বেতনের ক্ষেত্রে যদি বলি, তাহলে সামগ্রিকভাবে অন্য দেশের তুলনায় আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের বেতন অনেক বেশি, লাখ লাখ টাকা বেতন পায় তারা। আচ্ছা, বাংলাদেশের ক্রিকেটের এত অগ্রগতি, তাহলে পতনটা কোথা থেকে শুরু হলো? পতনটা হয়েছে মূলত দুইটি ধাপে। তার একটি হচ্ছে বিসিবির হাত ধরে, অপরটি হচ্ছে ক্রিকেটারদের হাত ধরে। বিসিবির হাত ধরে আসলে কিভাবে পতনটা হয়েছে? আসলে আমরা দেখি
যে বিসিবি আসলে ক্রিকেটের জন্য খুব উদাসীন। কিভাবে? যেমন বাংলাদেশে ক্রিকেট স্টেডিয়াম পর্যাপ্ত পরিমাণে থাকলেও পিচের মান নিয়ে খুব বেশি সংশয় আছে। যেমন মিরপুর পিচ নিয়ে সবসময় প্রশ্ন থেকে যায়। তাছাড়াও বিসিবির মধ্যে অনিয়ম, ক্রিকেটারদের সিলেকশনে সমস্যা, তাছাড়াও ঘরোয়া লিগে বাংলাদেশের তেমন কোনো বড় ধরনের আসর না থাকার কারণে বাংলাদেশের নতুন নতুন ক্রিকেটার ওঠার সম্ভাবনাও অনেকাংশে কমে যাচ্ছে। BPL all match your perform this happening. Final match your perform this এর ফলে বিসিবি অনেকাংশেই দায়ী আমাদের ক্রিকেটটা অধপতনের জন্য। তাহলে কি খেলোয়াড়দের দায়ী? একদমই নাই। হ্যাঁ, খেলোয়াড়দের দায়ী অবশ্যই রয়েছে। যেমন আমরা যদি দেখি কোনো খেলোয়াড় জাতীয় দলে আসার আগে হয়তো তার ফ্যাসিলিটিসের পরিমাণটা কম থাকে, তবে থাকে। এখন যে খেলোয়াড়টা জাতীয় দলে রয়েছে তার কিন্তু পর্যাপ্ত পরিমাণে সুযোগ থাকে স্কিল ডেভেলপ করার জন্য, কিন্তু সত্যি কি তা পেরেছে? তা পারলে কি সৌম্য, লিটন কিংবা শান্তর মতো ক্রিকেটাররা দিনের পর দিন খারাপ পারফরমেন্স আমাদের এইভাবে উপহার দিতে পারে? বর্তমান সময়ে ক্রিকেটের অবস্থা এতটাই নাজুক হয়েছে যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মতো একটা ক্রিকেট টিমের সাথে সিরিজ হারে। তাছাড়াও জিম্বাবুয়ের সাথেও জিততে তাদের রীতিমতো ঘাম ঝরাতে হয়। বাংলাদেশের ক্রিকেটে আসলে অর্জনটা কোথায়? এই জায়গাটিতে দাঁড়িয়ে কথা বলছি, আমার ঠিক পেছনেই আপনারা যে শেডগুলো দেখছেন, এটা একটা আধুনিক মুরগির খামার। বাংলাদেশ কি এখন পর্যন্ত বিশ্ব আসরে কোনো বিশ্বকাপে ভালো খেলেছে? কিংবা বাংলাদেশ কি কোনো ট্রফি আনতে পেরেছে, বড় ধরনের ট্রফি আনতে পেরেছে? বাংলাদেশ অনূর্ধ্ব-19 বিশ্বকাপের চ্যাম্পিয়ন ছাড়া এখন পর্যন্ত কোনো অর্জনই নেই। তারপরেও কেন ক্রিকেটারদের এত বেশি অহংকার? কেন ক্রিকেটারদের এত বেশি দেমাগ? প্রেস কনফারেন্সটা কি আগামীকালকের কোনো কিছু নিয়ে হইতেছে? তাহলে লিটন দাস এখানে থাকার থেকে না থাকা ভালো। এন্ড অফ দ্য ডেতে আপনার প্রশ্নটা কি, মানে বুঝতে পারলাম না কোশ্চেনটা। তার পিছনে কি তাদের লাখ লাখ টাকা বেতন, কিংবা বাংলাদেশি ক্রিকেট খেললে তাদের অনেক বেশি লাভ হয়? যেমন সৌম্য, লিটন, শান্তরা দিনের পর দিন পারফরমেন্স না করার পরও লাখ লাখ টাকা বেতন প্রতি মাসে উঠাতে পারে। এটাই কি কারণ? হ্যাঁ, এটাও অনেক বড় একটা কারণ। কারণ আমাদের দেশে ক্রিকেটীয় ব্যবস্থা ভালো না হলেও বেতন ব্যবস্থা অত্যন্ত ভালো। তাদেরকে প্রচুর পরিমাণে টাকা দেওয়া হয়, কিন্তু এই ক্রিকেটাররা দিনের পর দিন পারফরমেন্স না করার কারণে কোনো ধরনের জবাবদিহিতা নাই। এর ফলে তারা আরও বেশি সুযোগ পেয়ে যায়। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথা যদি আমরা দেখি, ইন্ডিয়াতে বিরাট কোহলি বিশ্বমানের একজন ব্যাটসম্যান। তাকেও দলে জায়গা পাওয়ার আগে চিন্তা ভাবনা করতে হয় যে দলে সে জায়গা পাবে কি না। কিন্তু সৌম্য, লিটন কিংবা শান্তর মতো অযোগ্য ক্যাপ্টেনরা তাদের 100 ম্যাচের মধ্যে একটি ম্যাচ ভালো খেললেই তাদের জায়গা কনফার্ম হয়ে যায়। মানে আপনি কত চান? 50 করাই লাগবে প্রতি ম্যাচে? ওই যে কথায় আছে না, ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি বারে। সৌম্য, লিটন কিংবা শান্তর ক্ষেত্রে ঠিক একই। 100 ম্যাচ খেলে একটি ম্যাচে সেঞ্চুরি করলে তাদের আজীবন বাংলাদেশ ক্রিকেট দলে রাখা হবে। তারা সেটা জানে। স্কিল ডেভেলপ করে কি হবে? তাদের তো বিদেশে গিয়ে সিরিজ খেলার পরিবর্তে আত্মীয় স্বজনের অনুষ্ঠানে কিংবা শপিং মলে শপিং করাতেই সময় ব্যস্ত থাকবে। ইউএসএতে বেশ আগে পৌঁছালেও প্রস্তুতি যেমনই হোক না কেন বেশ ফুরফুরে মেজাজে পুরো টাইগার শিবির। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে পুরো দল হাজির টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের যুক্তরাষ্ট্রের বাড়িতে। সেখানে সাকিবের বাড়ি পরিণত হয় পিকনিক স্পটে। তাই নয় কি? বাংলাদেশি ক্রিকেটারদের ক্রিকেটীয় স্কিল যদি ডেভেলপ নাও করে, তাদের কিন্তু একটা স্কিল খুব বেশি ডেভেলপ হয়েছে, যেমন অজুহাত স্কিল। তারা খুব বেশি অজুহাত দিতে নেই। এই যেমন পিচ ভালো না, স্টেডিয়াম ভালো না, ওয়েদার ভালো না, ব্যাটে সমস্যা ছিল, বলে সমস্যা ছিল, এই নানা যুক্তি তারা দাঁড় করাতে পারে। তারা ক্রিকেটটাকে আসলে তাদের বাপ দাদার টিম বানিয়ে নিয়েছে। তারা এটা কোনোদিন ভাবেও না যে বাংলাদেশ টিম বাংলাদেশের 18 কোটি মানুষের টিম। তাদের সবচেয়ে বড় অভিযোগটা কি জানেন? তাদের সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে মিডিয়ার চাপ আর বাংলাদেশি দর্শকদের চাপ। দর্শকদের চাপে নাকি তারা সবসময় খারাপ খেলে। বিসিবি থেকেও বলা হয়, আবার ক্রিকেটাররাও রীতিমতো এই কথাই বলে বেড়ায় যে দর্শকদের চাপে তারা সবচেয়ে খারাপ খেলে। আচ্ছা, একটা দর্শক যখন হাজার হাজার টাকা টিকিট কেটে স্টেডিয়ামে খেলা দেখতে যায় বাংলাদেশ টিমের এসব সার্কাস দেখার জন্য,
নাকি মায়ের দোয়া টিমের এসব সার্কাস দেখার জন্য? প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। আপনারা দেখেছেন বাংলাদেশ ক্রিকেটে খুব বেশি অগ্রগতি করেনি। বাংলাদেশের পরবর্তীতে এসে আফগানিস্তান অনেক ভালো ক্রিকেট খেলে, তাদের উন্নতির ধারা ঊর্ধ্বমুখী, কিন্তু বাংলাদেশ কিছুই করতে পারেনি। শান্তর মতো অযোগ্য ক্যাপ্টেন শুধু অজুহাত দিতেই জানে। আর লিটন, সে তো আছেই ডাক মারার ওস্তাদ। আর কত ডাক মারবা সৌম্য ভাই? আর কত ডাক মারবেন সৌম্য ভাই? নাম তো শূন্য সরকার হয়ে গেল কা ভাই। লিটন দাস, হবে না ভাইয়া। ওভার ইউ পারফর্ম, হোয়াট হ্যাপেনিং? শান্ত ভাইয়া, হবে না। ক্যাপ্টেন্সি ছেড়ে রেস্ট নাও। শান্ত হবে না ভাইয়া, ক্যাপ্টেন্সি ছেড়ে রেস্ট নাও ভাইয়া। তারপরেও তারা ক্রিকেট দলে থাকবে। এখন তারা সবসময় অভিযোগ ছড়ে যে দর্শকদের চাপে তারা সবসময় থাকেন এবং এর ফলে সঠিক ক্রিকেটটা খেলতে পারেন না। তাহলে এখন আমি বলতেই পারি দর্শকের চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা তো লিটন, সৌম্য কিংবা শান্তদের বাপ দাদার টিম। তাহলে বাংলাদেশের টিমটা কোথায়? এটা তো বাংলাদেশের 18 কোটি মানুষের টিম না, এটা তো মায়ের দোয়া ক্রিকেট টিম, এটা বিসিবির ক্রিকেট টিম। তাহলে আমাদের কি আদৌ খেলা দেখা উচিত? আমাদের কি এখন সময় আসেনি বাংলাদেশ ক্রিকেটকে বয়কট করার? হ্যাঁ, অবশ্যই সে সময়টা আমাদের চলে এসেছে বাংলাদেশ ক্রিকেটকে বয়কট করার। কারণ আমরা যত ক্রিকেট থেকে মুখ ঘুরিয়ে নিব, তত বেশি ক্রিকেটারদের লাভের অংশ কমে যাবে, বিসিবির লাভের অংশ কমে যাবে। একটা সময় তাদের অহংকারের পতন ঘটবে। আর যদি আমরা ক্রিকেটকে এভাবেই দেখতে থাকি, তাহলে আমরা আমাদের ক্রিকেটকে ভবিষ্যতে হয়তোবা খুব বেশি ভালো জায়গাতে খুঁজে পাবো না। আর বিশ্বকাপ নিয়ে কি বলবো? বিশ্বকাপ নিয়ে ভরসা না রাখাই ভালো। বাংলাদেশের প্রতি বছর টার্গেট থাকে পরবর্তী বিশ্বকাপ, এই বিশ্বকাপ তো তাদের টার্গেটই নাই। মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। পরবর্তী বিশ্বকাপ মায়ের দোয়া ক্রিকেট টিম নিয়ে খেলো। আমাদের বাংলাদেশের টিম হয়তোবা নাই, তাই আমরা ক্রিকেটকে আর হ্যাঁ বলতে পারি না, আমরা ক্রিকেটকে না বলতে চাই। আপনি কি আমার সাথে একমত?